শীতের এক ভয়াবহ রাত। চারপাশে তুষারের দাপট, বিদ্যুৎ নেই, যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এমনই এক বিভীষিকাময় রাতে রোজারিও নামে এক তরুণী নিজের মৃত দাদির মরদেহের পাশে একা রাত কাটাতে বাধ্য হয়। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সবকিছু যেন বদলে যেতে থাকে। যেখানে তার দাদির দেহ কি শুধুই একটি মৃতদেহ, নাকি তার মধ্যে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর বিভীষিকা, যে অদৃশ্য পর্দার আড়াল থেকে রোজারিওকে লক্ষ্য করছে প্রতি মুহূর্তে। তো বন্ধুরা, বলছিলাম সদ্য রিলিজ হওয়া রোজারিও মুভির গল্পের কথা, যেখানে এই গল্পে যেমন আছে ভালোবাসার গভীরতা, তেমনই আছে ভয়, নৃশংসতা এবং কিছু অজানা অতিপ্রাকৃতিক রহস্য। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষটা এমন এক মোড়ে গিয়ে পৌঁছাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভয়ঙ্কর ও রহস্য ঘেরা যাত্রা। তো গল্পের শুরু হয় আমাদের 1999 সালের ব্রুকলিন শহরকে দেখিয়ে, যেখানে একটা ল্যাটিন পরিবার তাদের মেয়ে রোজারিওর জন্মদিন সেলিব্রেট করছিল, যার জন্য তারা বাড়িতে একটা ছোটোখাটো পার্টিও রেখেছিল। এখন একটা ফ্যামিলি ফটো ক্লিক করার পর আমরা রোজারিওকে তার বাবার কাজে সাহায্য করতে দেখি, যার দরুন তার বাবা বলে, আমাদের ব্রুকলিনের এই বাড়িতে আসাটা খুবই কঠিন একটা সিদ্ধান্ত ছিল। তাছাড়া তুমি তো ভালোভাবেই জানো তোমার মায়ের সঙ্গে আমার সম্পর্কটা খুব একটা ভালো চলছে না, কিন্তু এসবের সত্ত্বেও আমার বিশ্বাস আছে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে এবং তুমি তোমার সমস্ত স্বপ্ন নিশ্চিত পূরণ করবে। কথাটা শুনে রোজারিও তার বাবাকে ধন্যবাদ জানিয়ে তার সঙ্গে এক ধরনের হ্যান্ডশেক করে, যেটা দেখে আমরা বুঝতে পারি রোজারিওর সঙ্গে তার বাবা সম্পর্কটা খুবই ভালো ছিল, কিন্তু অপরদিকে তার মায়ের সঙ্গে তার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, যাকে দেখে বোঝাই যাচ্ছিল তার শরীরটা খুব একটা ভালো নেই। এখন রোজারিও তার বাবার সঙ্গে কথা বলার পর তার নানি গ্রিসেলডাকে খুঁজতে তার রুমে গেলে রোজারিও লক্ষ্য করে তার নানির রুমটা একটু অদ্ভুত ও ভয়ঙ্কর মতো দেখতে লাগছে, যার ফ্লোরে মাটি পড়ে আছে, যেন রুমটা বহু বছর ধরে পরিষ্কার করা হয়নি। এখানে রোজারিও তার নানির আলমারিতে একটা কাপড়ে রক্ত লাগা দেখে সে সাথে সাথে সেখান থেকে চলে যেতে গেলে আমরা লক্ষ্য করি আলমারির মধ্যে থেকে রোজারিওর নানি বার হয়ে আসছে, যে হঠাৎ করে তার কাছে চলে এসে দ্বিতীয়বার তাকে তার রুমে আসতে মানা করে দিয়ে তাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। তাই রোজারিও তার বাবার কাছে ফিরে গেলে তারা সবাই মিলে তাদের আপনজন যারা আজ তাদের সঙ্গে নেই তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগে, যার দরুন সেখানে রোজারিও তার নানি গ্লিসেলডাকে আসতে দেখে, যে একটু অদ্ভুতভাবে তার দিকেই তাকিয়েছিল। ফলে বিষয়টা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে বেশ কয়েক বছর পরের কাহিনীকে দেখানো হয়, যেখানে রোজারিও এখন বড় হয়ে গিয়েছে, যে বিশাল বড় স্টক ব্রোকিং কোম্পানির এখন মালকিন ছিল, যার মানে সে তার বাবার কথা মতোই সত্যিই জীবনে সফলতা অর্জন করতে পেরেছে, কারণ সেটা তার জীবনযাপন দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল। এখন তৈরি হয়ে রোজারিও তার অফিসে পৌঁছালে তার অফিসের সিকিউরিটি মিগুয়েল তাকে বলে সেও তার স্ত্রী মিলে আলোচনা করেছে, তারাও স্টক মার্কেটে ইনভেস্ট করতে চায়, যার জন্য তারা তার সঙ্গে কথা বলার জন্য সময় চাইলে রোজারিও জানে সে এই মুহূর্তে সেই সমস্ত ক্লায়েন্টের সঙ্গে কাজ করছে না যারা তাদের নির্ধারিত সীমা পূরণ করতে পারছে না, কারণ এটা তার কোম্পানির নিয়মের বাইরে। যেটা বলে সে শেষ করেই ছিল, তখনই তার ফোনে তার নানি গ্রিসেলডার কল আসে, যেটাকে সে কেটে দিয়ে দ্রুত অফিসের ভিতরে চলে যায়। এখন রোজারিও তার ক্যাবিনে পৌঁছে টিভিতে আসা নিউজের মাধ্যমে জানতে পারে আজ শহরের মধ্যে খুব ভারী তুষারপাত হতে চলেছে, যার জন্য সবাইকে আজ বাড়ির মধ্যে থাকারই উপদেশ দেওয়া হচ্ছে। তখনই রোজারিওর কাছে আবারও তার নানির কল আসে, কিন্তু সে সেটাকে রিসিভ না করে তার কাজে ব্যস্ত হয়ে যায়। এরপর সন্ধ্যায় অফিস থেকে রোজারিও বার হলে তার ড্রাইভার তাকে জানায় অতিরিক্ত তুষারপাতের কারণে তার গাড়ি জ্যামে আটকা পড়েছে, তার জন্য তার আসতে একটু লেট হবে। যেটা শুনে রোজারিও তার ড্রাইভারকে বলে সমস্যা নেই, আমি মেট্রোতে চলে যাচ্ছি। যেটা বলে সে মেট্রো স্টেশনে চলে গেলে আবারও তার কাছে তার নানি গ্রিসেলডার কল আসে, তাই অবশেষে সে বাধ্য হয়ে কলটা রিসিভ করে নিলে অপর দিক দিয়ে রোজারিও একটা অচেনা ব্যক্তির গলার আওয়াজ শুনতে পায়, যেটা শুনে সে তাকে জিজ্ঞাসা করে এটা কে কথা বলছে। উত্তরে লোকটা জানায় সে তার নানি গ্রিসেলডার বিল্ডিংয়ের সুপারভাইজার কথা বলছে। যেটা শুনে রোজারিও জিজ্ঞাসা করে কেন, কি হয়েছে, তাছাড়া তার নানি বা কোথায়। উত্তরে লোকটা জানায় তার জন্য একটা খারাপ খবর আছে, আসলে তার নানি গ্রিসেলডা গত রাতে মারা গিয়েছে। কথাটা শুনে রোজারিও একটু দুঃখ পায়, তাই সে জিজ্ঞাসা করে সে তার নানির মৃতদেহকে হসপিটালে নিয়ে গিয়েছে কি না। তখনই লোকটা জানায় সে তাকে হসপিটালে নিয়ে যেতে পারেনি, কারণ সে তার রুমে কোনো লিগাল পেপার বা আইডি কার্ড পায়নি।
তাই তাদের মধ্যেই কাউকে এসে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। কথাটা শুনে রোজারিও বলে, আমি এখনই সেখানে পৌঁছাচ্ছি, যেটা বলে সে কলটা কেটে দেয়। এরপর সে তার বাবা অস্কারকে কল করে বিষয়টা জানালে তার বাবা তাকে সেখানে একা যেতে মানা করে দেয় এবং বলে, তোমার পরিবর্তে আমি সেখানে যত দ্রুত সম্ভব চলে যাচ্ছি। কথাটা শুনে রোজারিও বলে, মায়ের মৃত্যুর পর আমি আর সেই বাড়িতে ফিরে যাইনি। তাছাড়া নানি আমাকে অনেকবার কল করার চেষ্টা করেছে, কিন্তু আমি তার কল রিসিভ করিনি। তাই যেহেতু আমি ব্রুকলিনের কাছাকাছিই আছি, তাই আমি আগে সেখানে পৌঁছাচ্ছি। এখানে আমরা তাদের দুজনের কথার মাধ্যমে এটাও জানতে পারি কোনো একটা কারণের জন্য রোজারিও বাবা ও মায়ের বিচ্ছেদ হয়ে গিয়েছিল, যেটার পর থেকে তার মা এলিনা গ্রিসেল্ডার কাছেই থাকতো। এখন কথাটা বলার পর রোজারিও যখন ট্রেনের মাধ্যমে ব্রুকলিনে পৌঁছায়, তখন স্টেশন থেকে বার হওয়ার সময় সে তার ফোনের কিছু পেন্ডিং ভয়েসমেল শুনতে শুরু করে, যার দরুন তার নানি গ্রিসেল্ডার ভয়েসমেল প্রথমেই চালু হয়, যেটা সেই সময়ে ছিল যখন তার নানি তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। ফলে ভয়েসমেলটা শুনে রোজারিও প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যায়। ঠিক তখনই সে তার পিছনে তার মা এলিনাকে দেখতে পায়, যে পরক্ষণেই উধাও হয়ে গেলে। বিষয়টা দেখে রোজারিও একটু আতঙ্কিত হয়ে যায়। যেখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি, রোজারিওর মাকে দেখে মনে হচ্ছিল যেন সে খুব কষ্টে আছে। এরপর রোজারিও তার নানির অ্যাপার্টমেন্টে পৌঁছে গেলে বিল্ডিংয়ের সুপারভাইজার দরজা খুলে তাকে ভিতরে ঢুকিয়ে নেয়, যার নাম ছিল মার্টি। এখন বিল্ডিংয়ের এলিভেটর খারাপ থাকার কারণে মার্টি তাকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যেতে লাগে, যার দরুন সে জানায় তার নানি নিজেকে সবসময় তার রুমের মধ্যেই বন্দি করে রাখত। তাছাড়া সে খুব বেশি কারোর সঙ্গে মেলামেশা করতো না। এখানে মার্টি তার নানি গ্রিসেল্ডার প্রতিবেশী জোয়ের কথাও জানায়, যে তার নানির সমস্ত কাজে সাহায্য করত। এরপর রুমের ভিতরে গিয়ে রোজারিও লক্ষ্য করে রুমের অবস্থা আরও খারাপ ও ক্রিপি হয়ে গিয়েছে। যেখানে উপস্থিত কিছু জ্বলন্ত মোমবাতি নিভিয়ে দিয়ে মার্টি বলে এগুলোকে সে কিছুক্ষণ আগেই নিভিয়ে গিয়েছিল, কিন্তু কেন জানি না সেগুলো আবারও কোনোভাবে জ্বলে উঠেছে। যেটা বলার পর সে রোজারিওকে জানায় অ্যাম্বুলেন্স যত দ্রুত সম্ভব এখানে পৌঁছে যাবে। তাছাড়া তার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে সে তাকে হল রুমে পেয়ে যাবে, যেটা বলে সে সেখান থেকে চলে যায়। এখন মার্টি সেখান থেকে চলে গেলে রোজারিও যখন তার নানির মৃতদেহ থেকে কাপড় সরায়, তখন সে তার নানির অবস্থা দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ তার নানির দেহ পুরো কালো হয়ে গিয়েছিল। শুধু এটাই নয়, তার দেহে বিভিন্ন জায়গায় কিছু কাটার দাগ ও এক ধরনের চিহ্ন ফুটে উঠেছিল। তখনই কিচেন থেকে কিছু শব্দ ভেসে আসলে রোজারিও যখন চেক করতে সেখানে যায়, তখন সে কিচেন রুমের অবস্থা দেখে আরও অবাক হয়ে যায়, কারণ কিচেনের সমস্ত বাসনপত্রে খাবার পচে তাতে পোকা হয়ে গিয়েছিল, যেটা দেখে বোঝাই যাচ্ছিল সেগুলো বহুদিন ধরে পরিষ্কার করা হয়নি। ঠিক তখনই রোজারিও বিল্ডিংয়ের পাশ দিয়ে একটা অ্যাম্বুলেন্সকে চলে যেতে দেখে সাথে সাথে সে যখন 911-এ কল করে, তখন সে জানতে পারে এই অ্যাম্বুলেন্সটা তাদের জন্য ছিল না। তাদের জন্য আসা অ্যাম্বুলেন্সটা তুষারপাতে আটকে যাওয়ার কারণে সেখানে পৌঁছাতে একটু দেরি হবে। কথাটা শুনে রোজারিও বিরক্ত হয়ে ফোনটা রেখে দিলে সাথে সাথে সে লক্ষ্য করে সেখানে থাকা সেই মোমবাতিগুলো আবারও জ্বলে উঠেছে, যেটা একটু অদ্ভুত ছিল, কিন্তু তারপরেও বিষয়টাকে সে বেশি গুরুত্ব না দিয়ে পুনরায় সেইগুলোকে নিভিয়ে দেয়। এরপর সে তার ওভারকোটটাকে খুলে যখন তার নানির মৃতদেহের পাশে বসে, সাথে সাথে ভূমিকম্পের কারণে পুরো বিল্ডিং কাঁপতে শুরু করে দেয়, যার ফলে গ্রিসেল্ডার দেহ কাউচ থেকে নিচে পড়ে যায়। তাই কম্পন থেমে গেলে রোজারিও একটা কাপড়ের সাহায্যে তার নানির দেহটাকে টানতে টানতে অন্য রুমে নিয়ে চলে যায়। যেখানে পৌঁছে সে যখন রুমের আশপাশটা চেক করছিল, তখনই সে লক্ষ্য করে তার নানির নাক দিয়ে কিছু পোকা বার হচ্ছে, যেটাকে সে একটা কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে তার মধ্যে থেকে একটা পোকা রোজারিওর হাতের মাধ্যমে শরীরের ভিতরে চলে যায়, যেটা দেখে সে ছটফট করতে শুরু করে দেয় এবং কোনোভাবে পোকাটাকে তার কান দিয়ে বার করে নেয়। ঘটনাটির পর সে তার নানির আলমারি থেকে কিছু শব্দ আসতে শুনে যখন আলমারিটাকে চেক করতে যায়, তখনই সে তার মধ্যে একটা জন্তুর মাথার খুলি রাখা দেখে, যার পিছনে একটা গুপ্ত দরজাও ছিল, যেটা তালা দিয়ে লক করা। তাই সে বিষয়টাকে ভালো করে চেক করতে যাবে, তখনই বাড়ির দরজায় কেউ নক করে ওঠে। তাই গিয়ে চেক করলে রোজারিও জানতে পারে আসলে বাইরে তার নানির সেই প্রতিবেশী জো দাঁড়িয়ে আছে, যার কথা তাকে মার্টি বলেছিল। তাই রোজারিও জিজ্ঞাসা করে সে কি চায়। উত্তরে জো বলে আসলে তার একটা এয়ার ফ্রায়ার গ্রিসেল্ডার নিয়েছিল, যেটাকে সে ফেরত নিতে এখানে এসেছে। কথাটা বলে সে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করতে গেলে রোজারিও তাকে বাঁধা দিয়ে বলে আমি সেটা খুঁজে পেলে তোমায় দিয়ে দেব,
কিন্তু তারপরেও লোকটা ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করতে গেলে রোজারিও এক প্রকার তার মুখের ওপরই দরজা বন্ধ করে দেয়। তখনই বাইরে থেকে জো তার হাতটাকে চেক করতে বললে রোজারিও যখন তার হাতটা দেখে তখন সে লক্ষ্য করে তার হাতে সেই পোকাটার কারণে এক ধরনের দাগ ফুটে উঠেছে। তাই সঙ্গে সঙ্গে সে রুমের মধ্যে গিয়ে প্রথমে তার হাতে একটা কাপড় বেঁধে নেয়। তারপর তার নানির মৃতদেহ পুনরায় চেক করলে রোজারিও লক্ষ্য করে তার নানির পায়ে একটা কাঁটা তার বাঁধা। তাই সেটাকে খুলে হাতে নিলে সে তার সঙ্গে একটা চাবিও বাঁধা দেখে, যেটাকে দেখে রোজারিও বুঝে যায় এটা সেই গুপ্ত দরজার চাবি। তাই সে সাথে সাথে সেখানে পৌঁছে যখন তালাটা খুলে ভিতরে যায় তখন সে লক্ষ্য করে সেখানে অনেকগুলো কালো জাদুর জিনিসপত্র রাখা আছে, যার মধ্যে উডু ডল, তার ছোটবেলার একটি ছবি, সঙ্গে তার কিছু দাঁত ও মাথার চুলও ছিল। এখন এসব দেখে রোজারিও প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই পিছন থেকে কিছু শব্দ ভেসে আসতে শুনে সে যখন সেখানে গিয়ে বিষয়টা চেক করতে যায় তখন রোজারিও লক্ষ্য করে শব্দটা আসলে সেখানে থাকা এঙ্গাঙ্গার একটা লোহার কলসি থেকে আসছে, যেটার ব্যবহার প্যালোমায়ম্বের ক্রিয়াতে করা হয়। এখন বিষয়টা দেখে রোজারিও প্রচণ্ড ভয় পেয়ে যায়, যে সঙ্গে সঙ্গে সেখান থেকে বার হয়ে তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বিল্ডিং থেকে বার হয়ে ক্যাব বুকিং করার চেষ্টা করতে গেলে ক্যাব বুকিং হয় না, কারণ অতিরিক্ত তুষারপাতের জন্য শহরে লকডাউন লেগে গিয়েছিল। তাই আর কোনো উপায় না থাকায় রোজারিও পায়ে হেঁটে সাবওয়ের মধ্যে দিয়ে স্টেশনের দিকে যেতে লাগে, যেখানে কিছুটা পথ গিয়েই রোজারিও একটা পুলিশ অফিসারের গলার আওয়াজ শুনতে পায়, যে তাকে বলে সাবওয়ে এখন বন্ধ আছে। এখানে পুলিশটার কাছে একটা কুকুরও ছিল, যাকে দেখে রোজারিও প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেট থেকে বার হওয়ার চেষ্টা করতে গেলে হঠাৎ সেখানে এলির প্রেত চলে এসে তার উপর অ্যাটাক করে দেয়, যার হাত থেকে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে রোজারিও পুনরায় তার নানির বিল্ডিংয়ে ফিরে আসে। এরপর সে চেম্বারে দেখা সেই সমস্ত কালো জাদুর জিনিসপত্রের বিষয়ে ইন্টারনেটে রিসার্চ করলে প্যালোমায়ম্বের নামে একটা রিচুয়ালের বিষয়ে জানতে পারে, যেটা একটা ল্যাটিন আমেরিকান আফ্রিকান প্রথা। আর এটাকে যারা পরিচালনা করে তাদেরকে পলেরো বলা হয়, মানে রোজারিওর নানিও একজন পলেরো ছিল। এখানে আমরা এটাও জানতে পারি প্যালো রিচুয়ালে আত্মাদের মানুষের মাথার খুলি, হাড় ও পশুদের বলি দিয়ে তাদের উদ্দেশ্যে সেটা উৎসর্গ করা হয় সেই কলসির মাধ্যমে। তাছাড়া এই কলসিটি, যার মধ্যে কিছু অলৌকিক শক্তি আছে, তাকে নাগাঙ্গেস বলা হয়, যেটাকে মূলত কাউকে অভিশাপ বা শয়তানের সঙ্গে চুক্তি করার জন্য ব্যবহৃত করা হয়। এখন এগুলো জানার পর রোজারিও অভিশাপের বিষয়ে রিসার্চ করলে জানতে পারে প্যালোতে একটা অভিশাপ জীবন ও মৃত্যুরও আছে, যেটা এতটাই ভয়ঙ্কর যে এই অভিশাপ প্রাপ্ত ব্যক্তি কোনোভাবেই নিজেকে রক্ষা করতে পারবে না। এখানে রোজারিও এই অভিশাপের একটা সিম্বলও দেখতে পায়, যেটা সে তার নানির কালো জাদুর বইয়ের মধ্যে দেখেছিল, আর এখন সেটা তার হাতের তালুতেও ফুটে উঠেছে। ফলে এইসব দেখে রোজারিও প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাই সে সাথে সাথে তার বাবাকে কল করে বিষয়টা জানায় যে ছোট থেকেই তার নানি তার উপর কালো জাদু করে এসেছে এবং মৃত্যুর আগে সে তাকে একটি ভয়ঙ্কর অভিশাপ দিয়ে গেছে। কথাটা শুনে রোজারিওর বাবা বলে যতটুকু সে জানে তার নানি একজন ভালো মানুষ ছিলেন, তাছাড়া সে তার উপর কালো জাদু কেন করবে, কারণ সে তো তাকে অনেক ভালোবাসতো। কথাটা শুনে রোজারিও বলে এটার মূল কারণ হতে পারে তার মায়ের মৃত্যুর পর সে কখনোই এখানে তার নানির সঙ্গে দেখা করতে আসেনি। তাছাড়া তাদের ডিভোর্সের পর সে তার অসুস্থ মায়ের সঙ্গে না থেকে তার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, যেখানে সে তার মায়ের শেষ কাজেও উপস্থিত ছিল না। এসব শুনে অস্কার রোজারিওকে একটু শান্ত থাকতে বলে তাকে তার সেখানে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে বলে এবং সেই চেম্বারে পুনরায় যেতে মানা করে। কিন্তু রোজারিও তার বাবার পুরো কথা না শুনে কলটা কেটে দেয় এবং তার নানির মৃতদেহর কাছে গিয়ে তাকে বলে সে তাকে কোনোভাবেই জিততে দেবে না, আর সে তার অভিশাপটাকে ধ্বংস করেই ছাড়বে। যেটা বলে সে আবারও সেই চেম্বারের মধ্যে চলে যায়, যেখানে পৌঁছে সে সেই লোহার কলসিটাকে টানতে টানতে তার নানির রুমে নিয়ে যেতে লাগে। কিন্তু পথেই তার উপরে একটা ভয়ঙ্কর এন্টিটি আক্রমণ করে দেয়, যার হাত থেকে সে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে চেম্বারের দরজা বন্ধ করে দেয়। এরপর সে সেই রুমের মধ্যে তার নানির কালো জাদুর বইটাকে পেয়ে যায়, যেটা পড়ার পর সে জানতে পারে এই অভিশাপটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে। আসলে রোজারিওকে তার রক্ত ও যে তাকে অভিশাপ দিয়েছে, মানে তার নানির রক্ত সেই অল্ডার মানে লোহার কলসিটার মধ্যে দিয়ে দিতে হবে, যেটা সম্পূর্ণ করতে পারলেই এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই রোজারিও সেই মতোই কাজ করে এবং প্রথমে নিজের হাতে একটা কাট লাগিয়ে কিছুটা রক্ত সেই কলসির মধ্যে দিয়ে তারপর সে গ্রিসেলডার হাতে কাট লাগাতে যাবে। ঠিক তখনই সেই গুপ্ত দরজার মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর এন্টিটিটা বেরিয়ে আসে,
যাকে দেখে রোজারিও প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার নানির হাতে একটা চাকু ঢুকিয়ে দিয়ে তার হাত থেকে কিছুটা রক্ত সেই এঙ্গাঙ্গা মানে লোহার কলসির মধ্যে দিয়ে দেয়, যার পরক্ষণেই সব কিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। ঘটনাটির পর রোজারিও ভাবে এবার হয়তো সব কিছু ঠিক হয়ে গিয়েছে, কিন্তু সেটা তার মস্ত বড় ভুল ছিল, কারণ হঠাৎ করে তার ফোন বেজে ওঠে, যার মধ্যে থেকে সে তার নানি মানে গ্লিসেলডার আওয়াজ শুনতে পায়, যেটা শুনে রোজারিও বুঝে যায় অভিশাপটি এখনও শেষ হয়নি। তাই সে বইটাকে যখন আবারও চেক করতে লাগে, তখনই গ্লিসেলডার মৃতদেহ জীবিত হয়ে তার উপরে অ্যাটাক করে দেয়, যার থেকে বাঁচতে সে বিছানার নিচে লুকিয়ে পড়ে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, বরং অনেকগুলো শয়তানি হাত বার হয়ে তার উপর অ্যাটাক করে দেয়, যার হাত থেকে রোজারিও নিজেকে বাঁচানোর চেষ্টা করতে গেলে হঠাৎ সেখানে সেই ডিমনিক এন্টিটিটা চলে আসে, যে তাকে বারবার বলতে লাগে আমাকে মরতে দেখো। আর এটা বলার পর সে রোজারিওর মুখে এক ধরনের কারো তরল বমি করে দিয়ে উধাও হয়ে যায়। ঘটনাটির পর সেখানে জো আবারও তার এয়ার ফ্রায়ার চাইতে আসে, ফলে রেগে গিয়ে রোজারিও তাকে জানায় তার নানি মেক্সিকান ছিল, তাই তার এয়ার ফ্রায়ারের কোনো প্রয়োজন ছিল না। কথাটা শুনে জো বলে তুমি সত্যি তোমার নানি সম্বন্ধে কিছুই জানো না, যতটা আমি জানি। কথাটা শুনে রোজারিও কিছুক্ষণের জন্য থমকে যায় এবং জোয়ের কাছে গিয়ে বলে তুমি ঠিক কথাই বলেছ, আসলে আমি আমার নানির সঙ্গে খুব একটা দেখা করতে আসতাম না, তাছাড়া তুমি তখন বলেছিলে আমার নানি তোমার কাছে আমার সম্পর্কে কিছু বলেছে, সেটা কি? উত্তরে জো জানায় গ্লিসেলডরা তার কাছে তার নামে সবসময় প্রশংসা করত, শুধু এটাই নয় সে দিনরাত তার সাফল্যের জন্য প্রার্থনাও করত। জোয়ের কথাগুলো শুনে রোজারিও বুঝে যায় যে সে তার নানিকে নিয়ে ভুল ধারণা করেছে, কারণ গ্লিসেলডরা তো আসলে তার তন্ত্রমন্ত্রের দ্বারা তাকে অভিশাপ দেয়নি, বরং সেটা সে তার প্রতিষ্ঠিত হওয়ার জন্য ব্যবহার করেছে। তাই নিজের ভুলটা বুঝতে পেরে রোজারিও যখন পুনরায় গ্লিসেলডার কালো জাদুর বইটা ভালো করে পড়ে, তখন সে জানতে পারে তার নানি যে রিচুয়ালটা করেছে সেটা আসলে কোনো অভিশাপ নয়, এটা এক ধরনের চুক্তি, যেটা সে কোবায়েন্তে নামে একটা ডিমনের সঙ্গে করেছে রোজারিওর সাফল্যের জন্য, যেটাতে আমরা বুঝতে পারি এই কারণে রোজারিও এত অল্প সময়ের মধ্যেই এত বেশি সাফল্য অর্জন করতে পেরেছে। এখন আরও পড়ার পর সে জানতে পারে চুক্তি সম্পূর্ণ হওয়ার পর কোবায়েন্তে অতীতের এক অবহেলিত আত্মার রূপে ফিরে এসে তাকে ততক্ষণ পর্যন্ত যন্ত্রণা ভোগ করাবে যতক্ষণ না পর্যন্ত সে পুরোপুরি শেষ হয়ে যায়। এখন এই সমূহ বিপদ থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় ছিল, সেটা হলো যে চুক্তি করেছে মানে গ্লিসেলডা যদি সেই নাগাঙ্গার মধ্যে তার রক্ত দিয়ে তার আত্মার বলি দিয়ে দেয়, তাহলেই একমাত্র রোজারিও রক্ষা পাবে। কিন্তু সমস্যা হলো যেহেতু গ্লিসেলডা এসব করার আগেই হঠাৎ মারা গিয়েছে, তাই রোজারিও কোবায়েন থেকে ডেকে তাকে তার নানির শরীরের মধ্যে বন্দি করে দেবার পরিকল্পনা করে, যার দরুন সে সেই কালো জাদুর বইতে লেখা পদ্ধতিগুলো অবলম্বন করে রিচুয়ালটি শুরু করে দেয়। কিন্তু তার দুর্ভাগ্যবশত রিচুয়ালটির ঠিক মাঝপথেই অ্যাম্বুলেন্স সেখানে চলে আসে গ্লিসেলডার বডিটাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু গ্লিসেলডার দেহটা যেহেতু চুক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই সাথে সাথে রুমের সমস্ত মোমবাতি নিভিয়ে দিয়ে রোজারিও গ্লিসেলডার মৃতদেহকে টানতে টানতে সেই গুপ্ত চেম্বারের মধ্যে নিয়ে চলে যায়। এদিকে মার্টির সঙ্গে অ্যাম্বুলেন্সের লোকেরা বাড়ির ভিতরে এসে কাউকে না দেখতে পেয়ে সেখান থেকে চলে গেলে ঠিক তখনই চেম্বারের মধ্যে কোবায়েন্তে রোজারিওর মায়ের ভয়ঙ্কর রূপ ধারণ করে তার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু সে আপাতত তাকে কিছুই না করে গ্লিসেলডার বডি নিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। ঘটনাটির পর রোজারিও চেম্বার থেকে বার হয়ে গ্লিসেলডার দেহটাকে খুঁজতে শুরু করে দেয়, যেখানে কিছুক্ষণ পর সে গ্লিসেলডার দেহটাকে সিলিংয়ের উপরে ঝুলন্ত অবস্থায় পায়, যাকে সে কোনোভাবে নিচে নামিয়ে পুনরায় রিচুয়ালের প্রক্রিয়া শুরু করে দিলে পরক্ষণেই আমরা গ্লিসেলডার মুখের মধ্যে দিয়ে একটা হাত বার হতে দেখি, যেটা রোজারিওর মুখে খুব জোরে আঘাত করে, যার প্রভাবে সে সেখানেই বেহুশ হয়ে যায়। এরপর হুশ ফিরলে রোজারিও তার সামনে তার মা এলিনাকে দেখতে পায়, যে তার কাছে এসে তাকে জানায় সেও তার নানি গ্লিসেলডা মিলে তার সাফল্যের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, এছাড়া তারা সবসময় তার ভালোই চাইতো। এলিনার কথা শুনে অবশেষে রোজারিও বুঝতে পেরে যায় যে কিভাবে সে সাফল্যের নেশায় নিজের অসুস্থ মা ও নানিকে একা ছেড়ে দিয়েছিল, কারণ তার মনে এই ভাবনাটা ছিল যে যদি সে তাদের সঙ্গে থাকে তাহলে সে জীবনে কখনোই সাফল্য অর্জন করতে পারবে না। কিন্তু তখনই আমরা লক্ষ্য করি এটা আসলে তার মা নয়, সেই ভয়ঙ্কর ডিমেনটা ছিল যে তার ইমোশনকে নিয়ে খেলা করছিল।
তাই বিষয়টা বুঝতে পেরে রোজারিও বলে, আমি জানি তুমি আমার মা নও, তাই আমি তোমাকে আমার নানির দেহের মধ্যে বন্দি করে দেব। আর এটা বলার পর সে ডিমনটাকে দূরে সরিয়ে দিয়ে সেখানেই পড়ে থাকা কালো জাদুর বইটির মন্ত্র পড়তে শুরু করে দেয়, যার সাথে সাথে কোবায়েন্তে নামে সেই ডিমনটা গ্রিসেলডার মৃতদেহের মধ্যে বন্দি হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের পরের দিন সকালের ঘটনাকে দেখানো হয়, যেখানে এখন রোজারিওর বাবা অস্কার চলে এসেছিল, যে তার মেয়েকে বেহুশ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে তাকে হুঁশে ফিরিয়ে নিয়ে আসে। তারপর সে তাকে জানায় দ্রুতই অ্যাম্বুলেন্স সেখানে চলে আসছে, যেটা বলার পর তারা দুজন মিলে গ্রিসেলডার জন্য প্রার্থনা করতে লাগে, যার কিছুক্ষণ পরেই সেখানে অ্যাম্বুলেন্স চলে এসে গ্রিসেলডার বডিকে নিয়ে চলে যায়। এটার পর তারা দুজন যখন রুমটাকে পরিষ্কার করছিল, তখনই পুরনো কিছু ছবি দেখতে দেখতে রোজারিও তার বাবা ও মায়ের একটা ছবি দেখে হঠাৎ লক্ষ্য করে সেই দিন তার বাবার হাতেও রক্ত লেগেছিল। ফলে বিষয়টা দেখে তার বুঝতে একটু অসুবিধা হয় না যে সেই দিন হয়তো তার বাবাও কোনো চুক্তি করেছিল। তাই সঙ্গে সঙ্গে সে তার বাবাকে খুঁজতে খুঁজতে যখন তার নানি গ্রিসেলডার রুমে যায়, তখন সে তার বাবা অস্কারকে সেই চেম্বারের মধ্যেই বসে থাকতে দেখে, যেখানে তাকে আসল রহস্যটা জিজ্ঞাসা করলে কাহিনী তার সে একটা টুইস্ট, যার দরুন আমরা জানতে পারি আসলে গ্রিসেলডার নয়, প্রথমে অস্কারই কোবায়েন্তের সঙ্গে চুক্তি করেছিল যাতে তার মেয়ে সেই সমস্ত জিনিসপত্র তার জীবনে পেয়ে যায় যেটা সে তাকে দিতে পারেনি। কিন্তু তাকে এই কাজটা করতে গ্রিসেলডা দেখে ফেলেছিল, তাই সেই দিন থেকেই সে নিজের রক্তের আহুতি দিয়ে কোবায়েন্তেকে শান্ত করে রেখেছে, যাতে সে রোজারিওর কোনো ক্ষতি করতে না পারে। এগুলো বলার পর অস্কার জানায় এখন যেহেতু তাকে রক্ষা করার জন্য গ্রিসেলডা আর বেঁচে নেই, তাই এবার থেকে সেই নিজের রক্তের আহুতি দিয়ে কোবায়েন্তেকে তার থেকে দূরে রাখবে। কথাটা শুনে রোজারিও কিছু বলতে পারত, তার আগেই অস্কার তার রক্ত সেই কলসির মধ্যে দিয়ে দেয়, যার সাথে সাথে কোবায়েন্তে তাকে পজেস করে নেয় এবং রোজারিওকে শেষ করতে তার দিকেই এগিয়ে আসে। তাই নিজের প্রাণ বাঁচাতে রোজারিও একটা রুমে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু তাতে খুব একটা লাভ হয় না, কারণ অস্কারের মধ্যে থাকা কোবায়েন্তের আত্মা রুমের দেওয়াল ভেঙে ভিতরে চলে আসে। এরপর সে রোজারিওকে কিচেনে নিয়ে গিয়ে আগুনে জ্বালিয়ে মারতে যাবে, ঠিক তখনই সেখানে জো চলে আসে, যে তার এয়ারফ্রায়ার দিয়ে অস্কারের উপর অ্যাটাক করে দিয়ে তাকে বাধা দিয়ে দেয়। ফলে কোবায়েন্তে প্রচণ্ড রেগে গিয়ে জোয়ের ঘাড় মটকে দিয়ে তাকে ভয়ঙ্করভাবে সেখানেই শেষ করে দেয়। কিন্তু জোয়ের বলিদান বেকার হয় না, কারণ এই সুযোগটাকে কাজে লাগিয়ে রোজারিও একটা ধারালো অস্ত্র দিয়ে অস্কারের গলা কেটে তার সঙ্গে সঙ্গে কোবায়েন্তেকেও শেষ করে দেয়। এরপর কাহিনী 6 মাস পরে গিয়ে শিফট করে, যেখানে রোজারিও এখন তার সাধারণ জীবনযাপনে ফিরে এসেছিল, যে তার অফিসে তার পরিবারের ছবিও রেখে দিয়েছিল, যাতে করে সে রোজ তার পরিবারের জন্য প্রার্থনা করতে পারে। ফলে একইভাবে আজকেও সে যখন তার পরিবারের জন্য প্রার্থনা করছিল, ঠিক তখনই হঠাৎ তার কাশি হতে লাগে, আর এই কাশির পরিমাণটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেখানে থাকা ফটো ফ্রেমের কাঁচ পর্যন্ত ফেটে যায়, যার পরক্ষণেই আমরা রোজারিওর মুখ থেকে একটা শয়তানি হাত বার হতে দেখি, যার সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল রোজারিও মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া মুভিটাকে নিয়ে আপনাদের কোনো যদি কনফিউশন বা প্রশ্ন থেকে থাকে, তাহলে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি যত দ্রুত সম্ভব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।